Good morning, very good morning, everybody. সৌরভ পিন্টু সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে আমাদের টপিক তো ওয়েস্ট বেঙ্গল রিভারের যেটা রেস্ট অফ পার্ট আছে, মানে সাউথ বেঙ্গলের রিভারগুলো স্টাডি করব। বাট তোমাদেরকে যে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, সেটা কি করেছো যে তোমাদের নতুন যারা আছে, নতুন স্টুডেন্ট যে ব্যাচে, এই ব্যাচে যারা ক্লাস করছো, তাদের যে যে টপিকগুলো ইন্ডিয়ার কভার হয়েছে তার একটা চার্ট একটু ইদ্রিসকে দেবে, ও আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমাদের কোনগুলো হয়েছে। ঠিক আছে? এটা একটুখানি আমাকে নেক্সট ক্লাসের আগে কিন্তু প্লিজ প্রোভাইড করো, মানে নেক্সট আজকের পরে আবার নেক্সট ফ্রাইডে যে ক্লাস হবে তার আগে একটু তোমরা যারা নতুন ক্লাসে, মানে মোটামুটি কন্টিনিউয়াসলি ক্লাস করেছো এই ব্যাচটার প্রথম থেকে, তারা একটুখানি আমাকে লিস্টটা পাঠাবে। ওকে? মানে আমাকে তো পাঠাতে পারবে না, ইদ্রিসকে পাঠিয়ে ও আমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা, চলো চলো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের যে রিমেনিং পোর্শনটা ছিল রিভারে, সেটা আজকে আমরা শুরু করছি। আর আজকে ক্লাসের পরে আমি ইংলিশ বাংলা বোথ ভার্সনই নোটটা পাঠাবো, আর ক্লাসটাও পাঠাবো। ক্লাসটাও আমার পাঠানো হয়নি, ফ্রাইডের ক্লাসটাও পাঠাইনি, ওটাও পাঠিয়ে দেবো। আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। অমিত মনে হয়, অমিত আছো আজকে? তুমি মনে হয় প্রথম থেকে ক্লাস করছো না এই ব্যাচটায়? পিন্টুও তো মনে হয় প্রথম থেকে ক্লাস করছো। একদম সেই আমি ম্যাম 2-3টে ক্লাস পেরিয়ে যাওয়ার পর জয়েন হয়েছিলাম। আমি জয়েন হয়েছি 1.5 মাস হলো। তুমি 1.5 মাস হয়েছে। অমিত কবে থেকে ক্লাস করছো? ম্যাম আমি পুরানো ব্যাচ ম্যাম। তুমি ম্যাম পুরোনো নভেম্বর মাস। নভেম্বর মাস তুমি পুরোনো ব্যাচের না? তাহলে তোমার তো অনেকগুলোই আগে হ্যাঁ হয়ে ম্যাম। গেছিল, তোমার দিলে হবে না। তো এই পিন্টু 1.5 মাস আর 1.5 মাসই মনে হয় ব্যাচটা হয়েছে নাকি? তুমি এই ব্যাচে মনে হয় শুরু থেকেই করছো পিন্টু? আমি ওই ইন্টার আমাদের ন্যাশনালের যে বাউন্ডারি ওখান থেকে করছি। হ্যাঁ, পড়ছো তো, তার মানে ওটাই নতুন ব্যাচ। তুমি কাজ করছো, হ্যাঁ তোমার যে যে টপিক গুলো হয়েছে কভার আপ, সেগুলো একটু একটা লিস্ট করে, যেমন ধরো বাউন্ডারি, ফিজিক্যাল পার্ট, এই হিমালয়া, রিভার, এইগুলো এরকম একটা লিস্ট করে একটু ইদ্রিসকে পাঠাবে, ও আমাকে পাঠিয়ে দেবে। তাহলে তোমাদের ব্যাচে কি হয়েছে বুঝে যাবো, বাকিগুলো পড়াবো। কারণ অমিত যেমন পুরনো, মানে নভেম্বর থেকে করছে, ঠিক আছে। ওদের ব্যাচে অনেকগুলো এক্সট্রা হয়েছে যেগুলো তোমাদের ব্যাচে হয়নি। ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে আমরা ইন্ডিয়ার বাকি রিভার গুলো করি। ম্যাম পুরানো ব্যাচের কি লিস্ট দেবো ম্যাম? হ্যাঁ, দিও না, দিও না, দিলে কোনো সমস্যা নেই, দিও। তাহলে যেগুলো দেখবো দুটো ব্যাচেরই ঠিক হয়নি, আছে। সেগুলো আমি আগে করানোর চেষ্টা করবো। হ্যাঁ ম্যাম, ঠিক আছে ঠিক আছে ম্যাম। আমার সব প্রিন্ট করা আছে নোট। হ্যাঁ, অসুবিধা নেই, দিও। টপিকগুলো লিখে দিও, তাহলে আমার সুবিধা হবে। তাহলে দেখবো যে দুটো ব্যাচেরই যেগুলো হয়নি সেগুলো আমি আগে করাতে পারবো। ওকে? আচ্ছা, চলো আমরা গঙ্গা অবধি পড়েছিলাম। এই গঙ্গাটা অবধি আমরা অলরেডি স্টাডি করে ফেলেছিলাম। আজকে আমরা গঙ্গার যে উপনদী শাখা নদীগুলো রয়েছে সেগুলো থেকে স্টাডি করব। এই দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, এগুলো থেকে স্টাডি করব। আচ্ছা, উপনদী শাখা নদী কাকে বলে এটা মনে আছে কারুর? বলো তো, উপনদী বা ইংলিশ হচ্ছে ট্রিবিউটারি, কাকে বলি আমরা? উপনদী কাকে বলি? যখন কোনো নদী প্রধান নদীতে এসে মিলিত হয়। রাইট, প্রধান নদীতে এসে মিলিত হয়। ধরো আর প্রধান নদী থেকে যেসব নদী, নদী নদী হচ্ছে প্রধান নদী থেকে যে নদী বেরিয়ে যায়। রাইট। প্রধান নদী থেকে যেসব নদী বেরিয়ে যায় সেগুলো হচ্ছে শাখা নদী। একদম ঠিক। তাহলে এটা মেন রিভার, এই বি একটা রিভার আঁকলাম, আর একটা সি রিভার আঁকলাম। বলো তো কোনটা উপনদী আর কোনটা শাখা নদী? এটা হচ্ছে মেন রিভার। এবার বি আর সি এর মধ্যে বলো কোনটা উপনদী আর কোনটা শাখা নদী? বি হচ্ছে উপনদী বি হচ্ছে উপনদী আর সি আর হচ্ছে সি হচ্ছে শাখা নদী। শাখা নদী। রাইট, কারণ বি এর অ্যারোটা আছে এর দিকে, বি হচ্ছে উপনদী, সি বেরিয়ে যাচ্ছে, সি হচ্ছে শাখা নদী। রাইট, গুড। তো আমরা এখানে এখন চলে আসছি গঙ্গার শাখা নদী উপনদী মিলিয়ে। প্রথমে উপনদীগুলো পড়বো, তারপরে শাখা নদীগুলো ছোট ছোট, তো ওগুলো নোট দিলেও হয়ে যাবে আশা করি। দেখা যাক আজকে আমরা ক্লাসে কতটা এগোতে পারি, কারণ উপনদীগুলোর আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আলাদা আলাদা আছে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম যে নদীটাতে আসছি আমরা সেটা হচ্ছে দামোদর।
দামোদরের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেটা আমরা একদম ছোট থেকে পড়ে এসেছি। সেটা হচ্ছে দামোদরকে আমরা পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলে থাকি এবং দামোদর হচ্ছে মোস্ট ওয়েস্টার্ন রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। এই প্রশ্নটা অলরেডি বিভিন্ন পরীক্ষাতে চলে এসেছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমতম নদী কোনটা, সেটা হচ্ছে দামোদর। আচ্ছা, পশ্চিমতম নদী মানেই হচ্ছে এটা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে। তো যদি আমরা এরকম বলি যে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে আমরা কোন নদী দেখতে পাই, তাহলে কিন্তু আমরা বলবো যেটা দেখতে পাই দামোদর। তাহলে মোস্ট নর্দার্ন রিভার আগের দিন কোনটা পড়েছিলেন? মোস্ট নর্দার্ন রিভার কোনটা পড়েছিলেন মনে আছে? তিস্তা পড়েছিলে, আগের দিন পড়ালাম মোস্ট তিস্তা। তাহলে মোস্ট নর্দার্ন রিভার ছিল তিস্তা, যেটা ভারত আর সিকিম রাজ্যমান্তে ছিল। মোস্ট ইস্টার্ন রিভার পড়েছিলাম পূর্বে সংকোচ। সংকোচ, রাইট। সংকোচ নদী। এই যে সংকোচ কোন দুটো রাজ্যের সংযোগস্থলে রয়েছে? সংকোচ কোন দুটো? পশ্চিমবঙ্গ আসাম। পশ্চিমবঙ্গ আসাম, রাইট। এবার পেয়ে গেছি ওয়েস্টার্ন, মোস্ট ওয়েস্টার্ন, যেটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড সীমান্তে রয়েছে। আচ্ছা, এর দৈর্ঘ্যটা পড়বে বাধ্যতামূলক, বাট এই দৈর্ঘ্যটা কিন্তু ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট দৈর্ঘ্য। পশ্চিমবঙ্গে কতটা, ঝাড়খণ্ডে কতটা, সেগুলো আপাতত আমাদের এইসব পরীক্ষার জন্য অতটা ডিটেলস লাগে না। এবার চলে আসি সোর্স। সোর্সটা নিয়ে প্রচুর কনফিউশন হয় পরীক্ষায়। ইভেন আইসিডিএস পরীক্ষাতে যে প্রশ্নটা দিয়েছিল সেটা বলছি, এবং সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা জানা সত্ত্বেও ভুল করেছিল। আচ্ছা, লেখা কি আছে দেখে নি। ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে, যেটা রাজমহল পাহাড়ের পূর্বাংশ। আচ্ছা, অ্যাকচুয়ালি যে পাহাড়টার নাম, মেন যে পাহাড়টা রয়েছে ছোটনাগপুর মালভূমি, সেটা হচ্ছে ধরো এরকম একটা পাহাড় রয়েছে, গম্বুজাকৃতি পাহাড় রয়েছে, বা টেবিল ল্যান্ড। ঝাড়খণ্ড প্লেটোটাকে বা মালভূমিটাকে আমরা কিন্তু টেবিল ল্যান্ড বলে থাকি, মানে মাথাটা চ্যাপ্টা, মানে পাহাড়গুলো ওখানে যেগুলো আছে সেগুলোর মাথাও চ্যাপ্টা, মানে খুব একটা সুচালো সুচালো শৃঙ্গ ওখানে নেই। তো এইরকম ধরনের একটা পাহাড় আমরা ওখানে দেখতে পাই, যেটা হচ্ছে রাজমহল। এই পাহাড়টার দুটো সাইড আছে, একটা হচ্ছে ইস্টার্ন পার্ট আর একটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। দুটো সাইড কেন আমরা এটাকে আইডেন্টিফাই করি, কারণ এই রাজমহল পাহাড়টাকে আমরা ব্লক মাউন্টেন হিসেবে চিহ্নিত করি। ব্লক মাউন্টেন হচ্ছে স্তূপ পর্বত। আমরা যখন ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট পড়ছিলাম তখন মনে আছে যে স্তূপ পর্বত আমরা ভারতের কোন দুটো পড়েছিলাম মেনলি, সাতপুরা আর বিন্ধ্য। তো সাতপুরা আর বিন্ধ্য দুটো হচ্ছে, হ্যাঁ, এবার বিন্ধ্য সাতপুরা দুটো কিন্তু আলাদা আলাদা পাহাড় নয়, মানে পাহাড় বা ব্লক মাউন্টেন কিন্তু একটাই, যার একটা দিক বিন্ধ্য আর একটা দিক হচ্ছে সাতপুরা। ঠিক আছে, এটাই ছিল আমাদের মেন জায়গা। তো সেই বিন্ধ্য আর সাতপুরার মতনই, মানে আমরা নর্মালি বলে থাকি ভারতের মেন উপনদী ব্লক মাউন্টেন হচ্ছে বিন্ধ্য সাতপুরা, বাট পূর্ব ভারতের আর একটা ব্লক মাউন্টেন দেখতে পাই, সেটা হচ্ছে রাজমহল। তো এই রাজমহলের সেই জন্য দুটো ভাগ রয়েছে, ইস্ট ওয়েস্ট। ইস্টার্ন পার্টটাকে আমরা বলি খামারপোত। দেখো এখানে যেটা লেখা আছে, ইস্টার্ন পার্টটার নাম হচ্ছে খামারপোত, আর ওয়েস্টার্ন পার্টটার নাম হচ্ছে ত্রিকুট পাহাড়। দেখো যেখান থেকে ময়ূরাক্ষী সোর্স, এই যে তলায় রয়েছে ত্রিকুট। এই দুটো দিক থেকে দুটো নদীর উৎস হয়েছে। খামারপোত থেকে দামোদর বেরিয়ে এসেছে, আর ত্রিকুট থেকে ময়ূরাক্ষী বেরিয়ে এসেছে। কিন্তু এরা দুটোই কিন্তু রেনফেড, মানে বর্ষার জলে পুষ্ট। এদের কিন্তু মানে তৈরি করা কোনো গতিপথ ছিল না। মানে বরফ গলা জলে পুষ্ট নদীর কি হয়, এতটাই জলের ফোর্স থাকে যে যখন বরফটা গলে জলটা প্রবাহিত হতে শুরু করে, সেই জলের ফোর্সে নিজে থেকে ক্ষয় হতে হতে নদীর গতিপথটা তৈরি হয়ে যায়। মানে নদীকে নিজে কষ্ট করে ক্ষয় করে তার যাওয়ার রাস্তা বা গতিপথ তৈরি করতে হয় না, কারণ জলের ফোর্সেই রাস্তাটা তৈরি হয়ে যায়। বাট
রেন ফেড রিভারগুলোর ক্ষেত্রে সেই রকম ঘটনা আমরা কম দেখি, এবং বিশেষ করে ছোট নাগপুর মালভূমি থেকে যে নদীগুলো তৈরি হয়েছে সেগুলো সবগুলোই প্রায় রেনফেড, বর্ষার জলে পুষ্ট, বাকি সময় ভীষণ শুষ্ক, এবং এরা প্রত্যেকেই নিজেরা কষ্ট করে ক্ষয় করে করে রাস্তা তৈরি করে করে এগিয়ে গেছে। মানে কিরকম, সাপোজ ধরো তোমাকে একটা নদীর এপার ওপার হতে হবে তোমাদের কাউকে, তো কোনো ব্রিজ তুমি দেখতে পাচ্ছ না, বাট তোমার কাছে অপশন নেই, নদীর ওপারে যেতেই হবে। তখন তুমি একটা বাঁশ দিয়ে, দুটো বাঁশ দিয়ে প্রথমে নদীর ওপরে পুরোটা না করে একটুখানি একটা ব্রিজ তৈরি করলে, কিছুটা এগুলে, আবার তার সাথে কিছুটা বাঁশ লাগিয়ে আবার কিছুটা ব্রিজটাকে বাড়ালে এগুলে, আবার কিছুটা বাঁশ লাগিয়ে এগুলে, এইভাবে করে করে নিজে কষ্ট করে, মানে নিজে এককভাবে, কেউ তোমাকে হেল্প করছে না, নিজে এককভাবে কষ্ট করে পরপর পরপর বাঁশগুলো লাগাতে লাগাতে তুমি নদীর এপার থেকে ওপার হতে পারলে ব্রিজটা লাগিয়ে। ঠিক সেই রকম ভাবে এই দামোদর বলো বা ছোটনাগপুর মালভূমি থেকে যত নদী উৎপন্ন হয়েছে, তারা যখন বর্ষার জল এসছে সেই জলের প্রবাহ নিয়ে, বর্ষার জলের গতিবেগ তো খুব বেশি থাকে না, যতটুকু থাকে সেটাকে নিয়ে নিজেরা রাস্তা ক্ষয় করে করে নিজের গতিপথ বা নিজের যাওয়ার রাস্তা তৈরি করে করে এগিয়ে গিয়ে এখন বর্তমানে যে রাস্তা দিয়ে তারা প্রবাহিত হয়ে আসে সেটা তারা তৈরি করেছে। এই যে প্রসেসটা, মানে যে সমস্ত নদী এইভাবে নিজেরা রাস্তা তৈরি করে করে এগিয়ে এসেছে, তাদেরকে আমরা বলি সুপার ইম্পোজ রিভার। তো এটা আমাদের ড্রেনেজ প্যাটার্নের মধ্যে পড়ে। ড্রেনেজ প্যাটার্নটা যদিও আমাদের WBCS এর সিলেবাস, সেই জন্য আমি তোমাদের পড়াইনি, কিন্তু দুটো পয়েন্ট আমি তোমাদের বলে রাখবো, কারণ সেখান থেকে আমি CGL এ বা প্রশ্ন আসতে দেখেছি। একটা হচ্ছে এই প্রশ্নটা যে ছোটনাগপুরে প্লেটো থেকে যে সমস্ত নদী তৈরি হয়েছে তারা কি ধরনের নদী, তো সেখানে অপশনে এরকম সুপার ইম্পোজ, অ্যান্টিসিডেন্ট, ডেনড্রাইটিক প্যাটার্ন এরকম অপশন ছিল। সচরাচর এই ধরনের কোশ্চেন আসে না, বেশ কয়েক বছর পর পর দু একটা প্রশ্ন দেয়, যেগুলো একটু টাফ লেভেলে, মানে ধরো CGL বা মিসলিনিয়াস লেভেলের প্রশ্ন হয়, সেখানে দু একটা দেয়। তো যেগুলো দু একটা ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দেবো। যেমন একটা বললাম যে যেগুলো ছোটনাগপুর প্লেটো থেকে উৎপন্ন হয়েছে, শুধু দামোদর নয়, যে নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, তারা নিজেরা ক্ষয় করে করে নিজেদের গতিপথ, মানে নিজেদের যাওয়ার রাস্তা তৈরি করে এগিয়ে গিয়ে গেছে, এবং বর্তমানে যে গতিপথে তারা প্রবাহিত হয় সেটা সম্পূর্ণ তাদের নিজেদের তৈরি করা। তো সেই ধরনের নদীগুলোকে আমরা বলি সুপার ইম্পোজ রিভার। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি দামোদরের উৎস যে পয়েন্টে ছিলাম, যে পূর্ব দিক থেকে, তাহলে রাজমহলের পূর্ব দিক হচ্ছে আমাদের খামারপোট, সেখান থেকে উৎস হয়েছে। আচ্ছা এবার ICDS পরীক্ষায় যে প্রশ্নটা দিয়েছিল যে দামোদরের উৎস নিম্নলিখিত কোন জায়গা থেকে, অপশনে ছোটনাগপুর প্লেটো, রাজমহল, খামারপোট, তিনটেই অপশন ছিল, আবার ঝাড়খণ্ড অপশন ছিল। তো কোনটা আমাদের রাইট আনসার হবে বলো তো? ছোটনাগপুর, খামারপোট, রাজমহল, ঝাড়খণ্ড, চারটেই অপশন ছিল, যেটা রাজমহল, রাজমহল রাজমহল। না, রাজমহলই 90% খামারপোট। কারণ দেখো রাজমহলেরও সব থেকে ক্লোজেস্ট কোনটা, খামারপোট। কারণ এই রাজমহল আনসারটাই 90% স্টুডেন্ট করে এসেছে। তো ওখানে চারটে অপশন এইরকমই, মানে প্রশ্নটা কিন্তু ভীষণ ইজি কোশ্চেন, মানে অপশন কিন্তু ভীষণ ইজি, বাট জানলে, না জানলে মাথা ঠুকলেও বেরোবে না। তো ওখানে ছোটনাগপুর, খামারপোট, রাজমহল, ঝাড়খণ্ড, চারটেই অপশন ছিল। যখন এরকম অপশন থাকবে তখন খুঁজবে সব থেকে ক্লোজেস্ট আনসার কোনটা। তো রাজমহল তো ঠিক আনসার, ভুল বলতে পারি না, বাট রাজমহলের থেকেও ক্লোজেস্ট আনসার কোনটা, খামারপোট। কারণ রাজমহলেরও একটা অংশ হচ্ছে পূর্ব দিকটা হচ্ছে খামারপোট, সেখান থেকে উৎস হয়েছে। আর রাজমহল বলতে তো পুরো পাহাড়টাকে বোঝায়, বাট খামারপোট বলতে পার্টিকুলার সোর্স প্লেস অফ দামোদরকে বোঝানো হচ্ছে। তো যখন অপশনে খামারপোট আছে
তখন সেটা আমাদের কাছে পারফেক্ট আনসার হবে। যদি খামারপথ অপশনে না থাকে, ধরো ছোটনাগপুর, মালভূমি, ঝাড়খণ্ড, রাজমহল অপশনে আছে, তখন আমরা আনসার করব কোনটা? রাজমহল। ঠিক আছে, তো এটা অপশন দেখে আনসার করবে এবং সেইটুকু ধারণা নিজেদের মধ্যে রাখবে। আচ্ছা, এইটা নিয়ে, এটা হচ্ছে প্রথমবার আইসিডিএস পরীক্ষাতে দিয়েছিল, মানে এটা আর একটা প্রশ্ন দিয়েছিল, সেটাও এরকম একটা অপশনে, যতদূর মনে পড়ছে প্রশ্নটা ছিল মানে হুগলি নদীর তীরে কোন একটা জায়গা দিয়েছিল। একটা প্রশ্ন ছিল দামোদর। হ্যাঁ বলো তো, আর একটু জোরে বলো তো। হ্যাঁ ম্যাম, দামোদর নদী কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল এই পশ্চিমবঙ্গের? এরকম না, একটা কোশ্চেন ওটা আমি টেটে পেয়েছিলাম। দিয়েছিল, ওটা টেটে, ওটাই 2023-এ টেটে ওটা 22-এর টেটে। হ্যাঁ ম্যাম 22 ডিসেম্বরের টেট। 22-এ না 23-এ যেটা। ম্যাম 22-এ, আমি 22-এ দিয়েছিলাম। ও তাহলে তাই, 22 ডিসেম্বরের টেট হয়েছিল। হ্যাঁ তাহলে ওই টেটে দিয়েছিল ওটা, যে দামোদর নদী কোন কোন ডিস্ট্রিক্টে প্রবাহিত হচ্ছে, কারণ টেটে ওই সিলেবাস গুলো আছে, মানে ইন্ডিয়ার রিভার, পশ্চিমবঙ্গের রিভার, ইন্ডিয়ার বাউন্ডারি, স্বাভাবিক উদ্ভিদ, পাহাড়, লেক, এগুলো সব অ্যাড করেছে, ওই জন্যই প্রশ্নটা দিয়েছিল। ঠিক আছে, তো এগুলো এখন যারা টেট পড়তে হচ্ছে, এগুলো তাদের ডিটেলসে পড়তে হচ্ছে, মানে তোমাদের থেকেও ডিটেলসে পড়তে হচ্ছে, কারণ তোমাদের তো উল্লিখিত পরীক্ষাতে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সিলেবাসে নেই, বাট জিকে হিসাবে আমাদের এক্সট্রা পড়ে রাখা, যেহেতু প্রশ্ন আসে, কিন্তু টেটে যেহেতু উল্লেখ করে সিলেবাসটাই দিয়ে দিয়েছে, সেই জন্য আরো ডিটেলস এগুলো পড়তে হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি আমাদের দামোদর নদী কোথায় গিয়ে পড়েছে। দামোদর নদী পড়েছে ভাগীরথী, হুগলি, এক কথায় গঙ্গা আমরা বলতে পারি, কিন্তু দেখো উলুবেড়িয়ার কাছে পড়েছে, তো তো উলুবেড়িয়া মানে হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের পরে পরে, মানে নদিয়া ডিস্ট্রিক্টের পরে চলে আসছে, তো সেখানে আমরা গঙ্গা না বলে সেই নদীটাকে আমরা কি বলি? ভাগীরথী হুগলি বলতে পারি, বা শুধু হুগলি নদীও অপশনে থাকতে পারে। ধরো এরকম যদি অপশনে থাকে গঙ্গা, ভাগীরথী, হুগলি, বলো তো কি আনসার করবে? বলো দামোদর কোথায় গিয়ে পড়েছে, ধরো অপশন থাকলো গঙ্গা, ভাগীরথী, হুগলি, কি আনসার করবে বলো তো? ভাগীরথী। না, ভাগীরথী তো নদিয়া হুগলি। ডিস্ট্রিক্ট। ভাগীরথী নামটা আগের দিন যে আমরা পশ্চিমবঙ্গের গঙ্গা পড়ালাম, সেখানে কি বললাম? যে ভাগীরথী নামটা মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট অব্দি ভাগীরথী বলছি, আর তারপর থেকে আমরা টোটাল নদীটাকে হুগলি বলছি। তাহলে উলুবেড়িয়া তো নদিয়া ডিস্ট্রিক্টে নয়, উলুবেড়িয়া হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে, তাহলে কোন নদী বলবো? ভাগীরথী, হুগলি, ম্যাম হুগলি। হুগলি নদী, হুগলি নদী। হুগলি নদী, একদম হুগলি নদী। দেখো প্রশ্ন কিন্তু কমন পেলেও আনসার ভুল করে আসবে, এইগুলো কিন্তু খুব মাইনুটলি মনে রাখবে, আর এগুলো কিন্তু মুখস্থ করা জিনিস নয়, জিনিসটা বুঝে নেবে ভালো করে, তাহলে এগুলো আনসার করতে পারবে, না হলে কোনো শক্ত শক্ত থিওরি পড়ে গেলে এগুলো আনসার করতে পারবে না, মানে কনফিউশন যেন না থাকে। আমরা পশ্চিমবঙ্গের পুরো নদীটাকেই গঙ্গাই বলতে পারি, আমি যদি বলি গঙ্গাতে পড়েছে, কথাটা কিন্তু ভুল নয়, মানে আমি কিন্তু ভুল বলবো না, বাট টেকনিক্যালি ভুল। টেকনিক্যালি কখন ভুল? যখন পরীক্ষার আনসার করতে গিয়ে দেখবো যে গঙ্গা, ভাগীরথী, হুগলি তিনটেই অপশন দিয়েছে, সেই ক্ষেত্রে আমি যদি আনসারটা গঙ্গা করে আসি, তখন আমার আনসারটা ভুল নিয়ে নেবে। কিন্তু আমি যদি ধরো এখন তোমাদের বোঝাতে গিয়ে বলি দামোদর গঙ্গা নদীতে পড়েছে, আমি কিন্তু কথাটা ভুল বলছি না, বাট টেকনিক্যালি ভুল বলছি। তার কারণ হচ্ছে গঙ্গা নদীকে যখন পশ্চিমবঙ্গের মালদা দিয়ে ঢুকছে, মালদা থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নাম থাকছে, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত ভাগীরথী নাম থাকছে, নদিয়ার পর থেকে বাকি পুরোটা হুগলি নাম থাকছে। তাহলে এইটা বুঝে রাখলে এই কনফিউশন গুলো আর হবে না। এগুলো হচ্ছে আমাদের টেকনিক্যালি ভুল। এবার আমরা স্কুল লেভেলে ওই রকম লিখলে কোনো অসুবিধা নেই, কেন, কিন্তু এখন আমাদের পরীক্ষায় এইগুলোই আমাদের প্রশ্ন আসে, ঠিক আছে? সেগুলোর ক্ষেত্রে আমাদের ভুল করা মানে আনসার ভুল হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসি আমরা ট্রিবিউটারিতে। বরাকর, কোনার, আয়ার, বোকারো, এগুলো মোটামুটি দামোদরের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, এবং এগুলো তোমাদের পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষাতে আসে, মানে দামোদরের ট্রিবিউটারি খুব খুব পরীক্ষাতে আসে, বা এসেছেও এটা বলতে পারো, ঠিক আছে? পড়তে হবে, স্কিপ করা যাবে না। নেক্সট রিভারে চলে আসি রূপনারায়ণ। রূপনারায়ণের লেন্থ দেখো ভীষণই ছোট নদী, এটা
লেন্থ মনে নাও রাখতে পারো, বাট মনে রাখবে লেন্থ খুব কম, কারণ রূপনারায়ণ অ্যাকচুয়ালি হচ্ছে দ্বারকেশ্বর আর শিলাবতীর মিলিত প্রবাহ। তার মানে রূপনারায়ণ কোনো একক নদী নয়, দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। এবং মালভূমি অঞ্চলে তিলবি পাহাড়, মালভূমি অঞ্চল মানে আমাদের যে পশ্চিমে মালভূমি অঞ্চল রয়েছে সেখানে তিলবি পাহাড় থেকে উৎস। তো তিলবি পাহাড় থেকে উৎস মানে হচ্ছে ওখানেই এই দ্বারকেশ্বর আর শিলাবতীটা জয়েন করেছে, তারপরে রূপনারায়ণ নাম নিয়ে প্রবাহিত হয়েছে। যেমন ধরো কোলাঘাট, কোলাঘাট সবাই নাম শুনেছো বা হয়তো কেউ থাকো কাছাকাছি। তো কোলাঘাট কিন্তু আমরা যে বলি কোলাঘাটে গঙ্গার ইলিশ পেয়েছি, কথাটা ভীষণ ভুল। অ্যাকচুয়ালি কোলাঘাটের যে ইলিশ আমরা পাই সেটা কিন্তু রূপনারায়ণের ইলিশ পাই, ঠিক আছে? তো রূপনারায়ণের ওপরেই হচ্ছে কোলাঘাট। 1 মিনিট একটু হোল্ড করো তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় আছেন? হ্যাঁ, আপনি ওইটা ক্রস করে মানে ইলেকট্রনিক্স এর দোকানগুলো ক্রস করে দেখুন বাঁহাতে একটা গলি ঢুকে যাচ্ছে যেটা শিল্পশ্রী ক্লাবের দিকে আসছে। হ্যাঁ, ওই গলিটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, দুটো নতুন ফ্ল্যাট হয়েছে না গলিটার মুখে। হ্যাঁ, ওই ওই গলিটা দিয়ে সোজা চলে আসুন শিল্পশ্রী ক্লাবের দিকে। ক্লাবটা পর্যন্ত আসতে হবে না, তার আগে আপনার বাঁ দিকে রয় ভিলা ফ্ল্যাটটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, তো এই মালভূমি অঞ্চলের এই তিলবি পাহাড়টাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দুটো নদীর মিলিত। আর ওই কোলাঘাট কিন্তু আমাদের এই রূপনারায়ণের তীরে বলা হয়। এবার দেখো কোথায় পড়েছে, গেওখালির কাছে। গেওখালি কোথায় পড়ে? আমাদের হাওড়া হুগলি ডিস্ট্রিক্টের কাছাকাছি, তাই আমরা বলছি হুগলি নদী। এখানেও আমরা গঙ্গা বলতে পারি, বাট যেহেতু এটা নদীয়ার পরে তাই আমরা এটাকে বলছি হুগলি নদীতে পড়েছে। এর একটা ট্রিবিউটারি সেটা হচ্ছে মুন্ডেশ্বরী, ট্রিবিউটারি কিন্তু পড়বে। নেক্সট রিভার যাব কংসাবতী। আচ্ছা, কংসাবতীটাতে একটু পরে আসছি, ওটা একটু বোঝানোর আছে। নেক্সট আসি ময়ূরাক্ষী। ময়ূরাক্ষীর লেন্সটা মোটামুটি অপশনাল রাখতে পারো। আচ্ছা, ময়ূরাক্ষী থেকে আমাদের এখানে আসবো আমরা সোর্স। এটাও কোথা থেকে সোর্স? ছোটনাগপুরের সেই পশ্চিমাংশ মানে রাজমহলের পশ্চিমাংশ। তার মানে এই যে রাজমহল পাহাড়ের পশ্চিমাংশ তার নাম হচ্ছে ত্রিকুট পাহাড়, সেখান থেকে সোর্স হয়েছে। ওকে, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, পেয়েছেন? আচ্ছা, আপনি ওই ছোট গেটটা দিয়ে ভেতরে ঢুকে আসুন, একটা বড় গেট আছে ওটাতে আমি যাচ্ছি। আচ্ছা, অন্য কাউকে দিয়ে পাঠাতে হবে নাকি আমাকে যেতে হবে? ওই একটা কোড আছে বলতে হবে মনে হয়, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনাকে ওনাকে দিয়েই কোডটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে ওকে, একটু দাঁড়াও একটু দাঁড়াও বাবু, 1 মিনিট একটু হোল্ড কর। একটা পার্সেল এসেছে, আমি পার্সেলটা নিয়ে এসে একটু 1 মিনিট হোল্ড কর প্লিজ। হ্যাঁ, আমি পাঠিয়েছি। হ্যাঁ, কোডটা হচ্ছে 9348, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে যাও।
হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছিস তো রে? সাউন্ড শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। ক্যামেরাটা আবার অন হচ্ছে না। ক্যামেরাটা মাঝে মাঝে ডিস্টার্ব করে। আচ্ছা, তো যেটাতে ছিলাম, তাহলে ময়ূরাক্ষী সোর্স কোথা থেকে হচ্ছে আমাদের? দেখ ক্যামেরাটা অন হলো না তো। এইটা কাল থেকে এই প্রবলেমটা দেখা। ময়ূরাক্ষী সোর্স হচ্ছে আমাদের ত্রিকুট পাহাড় থেকে। আচ্ছা, এবার ধর ময়ূরাক্ষীটার ক্ষেত্রে যদি এরকম অপশন দেয় যে ময়ূরাক্ষী সোর্স ছোটনাগপুর, রাজমহল, ত্রিকুট, কি আনসার করবি? ত্রিকুট। ত্রিকুট, রাইট। আচ্ছা, কোথায় পড়েছে? এবার ম্যাম বুঝতে পেরে গেছি। হ্যাঁ, কোথায় পড়েছে? কালনার কাছে, ভাগীরথীতে। আচ্ছা, কালনার কাছে ভাগীরথীতে, দেখ ভাগীরথী কেন বলছি, দেখ ওইটা হচ্ছে নদিয়ার ঠিক বর্ডার, মানে নদিয়া ক্রস করে যখন হুগলিতে ঢুকছে ওই কালনার ওই জায়গাটা বর্ডার, তো সেই জন্য ওইখানে নামটা আমরা ভাগীরথী বলি। না ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম বল। ম্যাডাম আপনাকে একটু থামালাম। হ্যাঁ, বলছি এই যে আপনি একটুখানি বললেন না যে নদিয়ার বর্ডার, কালনা নদিয়ার বর্ডারে না, অ্যাকচুয়ালি এই যে গঙ্গার নামটা মানে ভাগীরথীটা হচ্ছে আপনার ওই ধুলিয়ানের পর থেকে নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপ যে ব্রিজটা আছে ওটাকে মানে হ্যাঁ নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী। এবার নবদ্বীপের এই পার থেকে শুরু হলো হুগলি। এবার হুগলিটা খানিকটা যাবার পরে ওটা তো ধরুন কালনা, তখনও কালনাটা পড়বে। এবার এক পাশে নদিয়া ডিস্ট্রিক্ট, এক পাশে বর্ধমান হুগলি ডিস্ট্রিক্ট। এবার এখানে আমি থাকি মেন। এবার কালনায় কিন্তু আমি একটা জিনিস আপনি এখানে লিখেছেন ময়ূরাক্ষী, কিন্তু কালনায় কিন্তু পড়ার কোনো দেখিনি আমি। কালনায় কিন্তু ময়ূরাক্ষী নেই। এবার এইটা একটুখানি আমি আপনাকে বলবো যে একটুখানি দেখে নেবেন তো, যে কালনায় যে ময়ূরাক্ষীটা তো দেখতে পাইনি কোনোদিনও। মানে এমনি অজয়টা কাটোয়ায়, কাটোয়া, তাই তো? হ্যাঁ আমি কাটোয়ায় অজয় পড়েছে, কাটোয়ায় অজয় পড়েছে। তার ওপরে ময়ূরাক্ষীটা ধরুন মানে সাঁইথিয়া দিয়ে ময়ূরাক্ষীটা পাস হয়েছে, এবং সেটা উপরের দিকে মানে কাটোয়ার উপরের দিকে কোথাও কোনো একটা জায়গায় পড়েছে। আমি ম্যাপে দেখলাম চেষ্টা করে, কিন্তু ওখানে ঠিকঠাক দেখাচ্ছে না। আচ্ছা, কিন্তু কালনায় কিন্তু কোনো ময়ূরাক্ষী নেই। হ্যাঁ, এটা একদম ঠিক হ্যাঁ কথা হ্যাঁ, এটা বলেছো। একটুখানি কালনায় দেখে গেলে নেবেন। এটা দেখা যায় না, ঠিক কথাই বলেছো, কারণ আমিও গিয়ে দেখতে পাইনি। এবং বরঞ্চ তার থেকে ত্রিবেণীতে গেলে লোকাল 3টে নদী ভালো দেখা যায়। ওই ত্রিবেণী, হ্যাঁ ওখানে ত্রিবেণীতে 3টি নদী না ম্যাডাম, ওখানে 2টো নদী আছে। একটা হচ্ছে ওই কি বলে গঙ্গা, আমাদের হুগলি নদী, আর একটা হচ্ছে কুন্তি নদী। এই দুটোই ওখানে আসছে, এবং সেই কুন্তিটা কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই কুন্তি ঘাট বলে একটা স্টেশন আছে, ওর পাশ দিয়ে ওটা যায়। যেটা কাটোয়া লাইনে, এটা আমার রোডেই পড়ে, কাটোয়া লাইনে। হ্যাঁ 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 ম্যাডাম, কিন্তু ওইটা কিন্তু কোনো যে বড় সড়ো নদী না, ওটা কিন্তু ডিভিসির একটা ক্যানেল। আপনি যদি সেটা ঠিক করে দেখেন, হ্যাঁ এরকম পর পর কত আছে, ওটাকে ত্রিবেণী বলা হয়, মানে ত্রিবেণী। হ্যাঁ ওখানে ত্রিবেণীর ওটা সরস্বতী, ত্রিবেণীর ওটা সরস্বতী, কিন্তু ওটা হ্যাঁ, কিন্তু ওইটাও কিন্তু ম্যাডাম যে বড় সড়ো নদী তা না, মানে ওইটাও ওখানে 3টে নদী আপনি মেজার করতে পারবেন না। ওখানে দুটো নদী, হুগলি আর হচ্ছে ওই সরস্বতী, মানে পরপর 2টো স্টেশনে। প্রথম স্টেশনে কুন্তিঘাট পড়ে, মানে কুন্তিঘাটে হচ্ছে কুন্তি নদীটা মিশছে হুগলিতে গিয়ে, আবার ত্রিবেণীতে গিয়ে আপনার ত্রিবেণী সরস্বতী নদীটা মিশছে হুগলির সাথে। এছাড়া কিন্তু ওখানে এই যে ময়ূরাক্ষী যেটা বললেন, আমি এখানেই থাকি, এখানে কালনার কাছে একটা নদী আছে, সেটা খণ্ডেশ্বরী। সেটা আপনার উৎপত্তি স্থল হচ্ছে পানাগড়ের কাছে, কিন্তু সেটা কিন্তু এই হ্যাঁ সেটা কিন্তু ময়ূরাক্ষী নয়। হ্যাঁ পশ্চিম বর্ধমানের ওখানে, কিন্তু এটা কিন্তু কোনো ময়ূরাক্ষী না। মানে আমি এগুলো নিয়ে একটুখানি দেখাশোনা করি তো ম্যাপে, কিন্তু ময়ূরাক্ষী কিন্তু আমি দেখতে পাইনি। আপনি বললেন গিয়ে দেখতে পাইনি, কারণ ত্রিবেণীতে গেছি। সব থেকে ভালো যেটা দেখা যায় সেটা হচ্ছে তুমি যেটা বললে নবদ্বীপ, মায়াপুরে ভাগীরথী থেকে যে জলঙ্গি বেরুচ্ছে, এটা দেখা যায় ভালো। মানে দুটো নদীর বেরোচ্ছে না ম্যাডাম, ভাগীরথীতে জলঙ্গি এসে মিশছে ওখানটায়। জলঙ্গি এসে মিশছে না, এইটাই ভুল ধারণা। দেখো, জলঙ্গি উপনদী নয়, জলঙ্গি হচ্ছে শাখা নদী। এই যে জলঙ্গি এসে যদি ভাগীরথীতে মিশে, তাহলে সেটা উপনদী হয়ে যেত। জলঙ্গি হচ্ছে ভাগীরথী শাখা নদী। কিন্তু ম্যাডাম আমি যেটা জানি
যখন ওই মানে মালদা থেকে যখন নাকি গঙ্গাটা এসে মানে বাংলাদেশে প্রবেশ করছে, ওখানে যে জলঙ্গি বলে একটা জায়গা আছে, ওই জলঙ্গির কাছাকাছি জায়গা থেকে মানে পদ্মা থেকে হুম, ওই নদীটা বেরিয়ে আসছে হুম। এবং এসে নবদ্বীপের মায়াপুরের কাছে ওটা এসে গঙ্গায় মিশছে। এবার কে ঢুকছে কে মিশছে সেটা তো জানি না ম্যাডাম, কিন্তু জলটা কিন্তু ওই উপর থেকে এসে মানে ভাগীরথীতে এসে কিন্তু মানে এখানে নিকাশ হচ্ছে, নিচের মানে দিকে জলটা মানে কিন্তু উপর দিকে দেখে যাচ্ছে মনে না, হয় যে আসছে। হ্যাঁ, গঙ্গাটা এরকম আছে আর ওটা এসে মনে হয় এরকম ভাবে ঢুকছে, তাই তো? ঢুকছে এবং জলটাও কিন্তু ওই দিক থেকে এদিকেই আসে, এদিক মানে থেকে নর্থের থেকে সাউথের দিকে আসে। হ্যাঁ, এবার আর আপনি ওটা যেটা বলছেন সেটাতে তো সাউথ থেকে নর্থের দিকে। না, সাউথ থেকে নর্থের দিকে না, ওটা ওখান থেকে বেরিয়ে পুরো কৃষ্ণনগরটাকে ঘুরেছে। ঠিক আছে, ওই জন্য হ্যাঁ, কৃষ্ণনগরকে কৃষ্ণনগর ঘুরে ওটা অনেক লম্বা এবং জলঙ্গিতে গিয়ে মিশছে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মিশছে। সেই জন্য আমরা ওটাকে গঙ্গার উপনদী বলি না, শাখা নদী বলি। ঠিক আছে, কারণ এবার ম্যাডাম আমি এই এলাকায় থাকি তো, এবার এই এলাকার সম্বন্ধে একটু জানি, সেই জন্য আমি একটু ধরি দিলাম যে এখানটা এই যে কালনার কাছে ভাগীরথী নদীতে মিশছে, আমি তো এটা তোমাকে আমি দেখিনি, পার্টিকুলার তাই আপনাকে জায়গাটা জিজ্ঞেস করলাম। বলে দেবো, ঠিক আছে? মানে ম্যাপে যদি দেখাতে পারি ঠিক আছে। জেনে বলে দেবো। এবং তুমি সবাই এলাকাতে থাকলেও খবর রাখে না, তুমি যে এটা রেখে খবর রেখেছো তার জন্য মানে শুনে ভালো লাগলো। ইভেন আমরাও হয়তো সব জায়গাতে থাকি, বাট মানে কোথায় কি নদী আছে অত খবর রাখি না, তাই না? কিন্তু এগুলো যেখানে থেকেছো সেই জায়গাতে খবর রেখেছো, এটা কিসে হেল্প হবে জানো? যে কোনো পরীক্ষা, ম্যাডাম এটা আমার ছোটবেলার থেকে হ্যাঁ, অভ্যেস, যে কোনো এটা পরীক্ষার ছোটবেলার থেকে অভ্যেস, আমি ইন্টারভিউ একটু যদি রুট দিতে ফুট চাও, ফলো রাখি। এইগুলো ভীষণ হেল্প করবে। এটা সবাইকেই বলছি, যে কোনো পরীক্ষার ইন্টারভিউ যদি দিতে যাও এগুলো ভীষণ হেল্প পাবে। এবং শুধু রিভার নয়, ধরো ওই জায়গায় যদি হিস্টোরিক্যাল কোনো ইভেন্ট থাকে, যদি কোনো পার্টিকুলার ল্যাটিটিউড লংগিটিউডের পজিশন আরে থাকে, ঠিক আছে, সেটাও পার্টিকুলার আরেক ল্যাটিটিউড ম্যাডাম আরেকটা কথা বলতে চাই। বলো। বলছি এই যে জলঙ্গি নদীটা যে সবাই বলে যে মায়াপুরে এসে দুটো কালার দেখতে পায়, হুম, তো একটা কথা সবাইকেই বলবো যে সবাই ভাবে দুটো নদীর জলের কোনোদিন কালার হয় না। এই নদীটা এতটাই এঁকে বেঁকে এসছে, জলটার মধ্যে প্রচুর শ্যাওলা, হুম, মানে জলটা খুব মানে ধীর গতিতে চলে হুম, এবং ওই ভাগীরথী একটু স্পিডে, আর ওটার মধ্যে খুব বালি এবং ঘোলা হুম। জলটা। আর এই ভাগীরথী জলটা কি হয়, এই এত শ্যাওলার জন্য জলটার কালারটা এরকম মনে হয়, কিন্তু জলের কোনো কালার নেই। যে কোনো অ্যাকচুয়ালি এটা জলেরই কোনো শ্যাওলার জন্য কালার এরকম হয় দুটো না, লোক মানে কালার হয় না, না। কিন্তু সবাই এসে এই মায়াপুরে দেখবেন বলবে যে মায়াপুরে দুটো নদীর দুটো জল আলাদা কালার দেখা যায়, কিন্তু এটা কথা না, কথাটা হচ্ছে এটাই, ওই জলের মধ্যে খুব শ্যাওলা আর খুব মানে ধীরে ওই ওটা। জন্যই গ্রিন গ্রিন লাগে। আরেকটা বলো তো, সমুদ্রের জলের কালার হয়? মানে এই যে না ম্যাম। না না, ম্যাডাম, কালার তো হয় না। তাহলে সমুদ্রের জল কোথাও আমরা নীল, ব্লু, হবে। ব্ল্যাক কেন দেখি? ওটা আকাশের রঙের জন্য। হ্যাঁ, আকাশের রঙের জন্য, রাইট। আরেকটা হচ্ছে ডেপথের জন্য, মানে যে উপসাগর হলে তার সেই জলের গভীরতাটা কম থাকে, তার জলের রিফ্লেকশন একরকম হয়। মহাসাগর হলে আরো গভীরতা বেশি, সাগর হলে আরেকটু গভীরতা কম, এগুলোর জন্য কারণ হয়। আরেকটা হচ্ছে যেটা ও বললো, খুব ইম্পর্টেন্ট, ধরো তিস্তা নদীর জল যদি দেখো পুরো ট্রান্সপারেন্ট, ম্যাক্সিমাম জায়গাতেই ট্রান্সপারেন্ট, তলায় কি নুড়ি পাথর আছে দেখতে পাবে। কিন্তু গঙ্গার জল পুরো কাদা গোলা। কেন? না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটাও বলেছে, যে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে, মানে গঙ্গা যে রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে এসেছে পুরোটাই হচ্ছে একটা সেডিমেন্টারি রক, মানে পাললিক শিলা। আর পাললিক শিলা খুব সহজেই কি হয়, ক্ষয় পেয়ে যায়। তাহলে ক্ষয় পেয়ে মাটি মানে মাটি গলে গেলে জলটা, মানে ধর একটা জলের মধ্যে তুই যদি কিছুটা মাটি নিয়ে ঘেটে দিস, তাহলে জলটার কালার কি হয়ে যাবে? মাটি গোলা। তো গঙ্গার জলও কিন্তু তাই, গঙ্গার জল বোতলে করে ধরে কিছুক্ষণ রাখবি, দেখবি তলায় পুরো মাটিগুলো থিতিয়ে পড়ে। আর তিস্তা ম্যাক্সিমামে যে রাস্তা দিয়ে এসেছে, তিস্তা বা আদার্স যে নদীগুলো থাকে, যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তার কাছে, মানে রাস্তাগুলোতে পুরো আগ্নেয় শিলা খুব সহজে ক্ষয় পায় না। তো সেই জন্য ইরোশন হয় না, মানে সেডিমেন্ট জমে না, তাই নদীটার জলটা খুব স্বচ্ছ থাকে। কোনো জলেরই নিজস্ব কোনো কালার হয় না। যে রক্স বেডের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসে তার উপরে ডিপেন্ড করে কালারটা হয়। আর গঙ্গার জল কখনো ব্যাকটেরিয়া হয় না। কেন বলতো? কার কি ধারণা আছে দেখি?
খুব সুন্দর পয়েন্ট দু একটা ব্যাকটেরিয়া ফাস্ট থাকে, ভালো লাগে। ব্যাকটেরিয়া ফাস্ট থাকে। হ্যাঁ, তো কেন থাকে, কোথায় থাকে, জলে থাকে, মানে গঙ্গার ওটা জলে থাকে না যে রক্স বেডের ওপর দিয়ে আসছে সেই রক্স বেডে আছে, রক্স বেডে, রক্স ব্লেড, রক্স না বক্স প্লেটে মানে আছে। পুরো যে উত্তরাখণ্ড থেকে শুরু করে যে গতিপথটা ধরে আসছে আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে, ওই রক্স বেডে আছে বলে গঙ্গার জলে ব্যাকটেরিয়া হয় না। ঠিক আছে, সেই জন্যই গঙ্গাকে বাঁচাও, মানে একটা এত পলিউশন বেড়ে যাচ্ছে যে একটা সময় হয়তো দেখবো মানে ওই তারও আর ক্ষমতা নেই ব্যাকটেরিয়া প্রোটেক্ট করার। সেই জন্য আমাদের যাতে ম্যানমেড পলিউশনটা না বাড়ে, সেই জন্য গঙ্গার উপরে এখন আমরা বিভিন্ন অ্যাকশন নিয়েছি। যে ওই দেখবি এখন দক্ষিণেশ্বরও যেটা করেছে, কোনো আবর্জনা ওই মালা তারপরে ওই ফল মানে যেগুলো পুজো দেওয়ার ওগুলো ফেলতে দেয় না, কারণ ওগুলো তো ডিসোবেল হয় না, ওগুলো ভাসতেই থাকে ভাসতেই থাকে। এরকম অনেক মানে অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে। কানপুরের গঙ্গা সব থেকে পলিউটেড, কারণ প্রচুর লেদার পার্টিকেলস পড়ে যেগুলো সলুবেল হয় না, সেই জন্য গঙ্গা ওখানে প্রচুর ক্ষতি হচ্ছে। তো খুব সুন্দর পয়েন্ট বলেছে, খুব ভালো লাগলো তোমার পয়েন্টটা শুনে, কারণ এই পয়েন্টগুলো খুব মানে না জানলে কেউ বলতে পারবে না আর কি। ঠিক আছে, আর জিওগ্রাফির থেকে যখন এই পয়েন্টগুলো কেউ বলে আমি খুব খুশি হই, মানে তার সাথে একটু জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে আলোচনা বেশি করা যায়, খুব ভালো লাগলো। আচ্ছা, এবার চলে আসি যেটা ট্রিবিউটারিতে ছিলাম, পুষ্কানি। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি অজয়, পরের নদী অজয়, কংসাবতীটায় আসছি পরে। অজয়ের লেন্সটা মোটামুটি স্কিপ করতে পারো। অজয়কে আমরা দক্ষিণবঙ্গের ত্রাসের নদী বলি, মানে হরার রিভার অফ সাউথ বেঙ্গল। তার কারণ হচ্ছে আমাদের ওই তিস্তা যেমন নর্থ বেঙ্গলের হরার রিভার ছিল, এটা দক্ষিণবঙ্গের ত্রাসের নদী। মানে খুব তাড়াতাড়ি হড়কা বান আসে আর অজয়ের বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সেই জন্য। এটার উৎস মোটামুটি বিহারের মুঙ্গেরের কাছে এবং ওই কাটোয়ার কাছে ভাগীরথীতে গিয়ে জয়েন করেছে। তো এই অজয় আর ময়ূরাক্ষীর পার্টিকুলার জায়গাগুলো আমি একটু ম্যাপে শো করিয়ে নেক্সট দিন ম্যাপটা যদি আনতে পারি বুঝিয়ে দেবো, নাহলে আমি এঁকে বুঝিয়ে দেবো, মানে দেখছি আমি ম্যাপটা পাওয়া যায় কিনা। মানে আমার কাছে যে ছোট ম্যাপগুলো আছে, টোপোগ্রাফিক্যাল ম্যাপ আছে আর কি আমার কাছে, দেখি ওখানে পাওয়া যায় কিনা। যদি টোপোগ্রাফিক্যাল ম্যাপে তোদের একটু বোঝাটা কষ্টকর, তাও চেষ্টা করবো আমি একটুখানি এঁকে, যদি না হয় আমি এঁকে বুঝিয়ে দেবো। যে ট্রিবিউটারিগুলো আছে এখানে একটুখানি পড়ে নেবে। আচ্ছা, এবার চলে আসি কংসাবতী বা কাঁসাই। আচ্ছা, কংসাবতী বা কাঁসাই সোর্স হয়েছে অযোধ্যা পাহাড়। বলো তো দেখি অযোধ্যা পাহাড় কোন ডিস্ট্রিক্টে আছে? পুরুলিয়া। পুরুলিয়া আছে, রাইট, পুরুলিয়া। হ্যাঁ পুরুলিয়া। তাহলে ওখান থেকে সোর্স হয়েছে আমাদের কংসাবতী। কোথায় গিয়ে মিশেছে? হুগলি নদীতে মিশেছে, বাট হলদি নামে। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমরা হলদি পড়ি, এখানে একটা ব্যাপার আছে, দেখি হলদিটা আছে কিনা। হ্যাঁ হলদি আছে। দেখো যদি আমরা হলদি পড়ি তাহলে হচ্ছে হলদি নদী হচ্ছে কেলেঘাই আর কাঁসাই দুটো নদীর মিলিত প্রবাহ। তার মানে কাঁসাইটা যদি ধরো এরকম ভাবে প্রবাহিত হয়, মানে কংসাবতীটা এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, তার সাথে একটা জায়গায়, কোন জায়গায়, কেশপুরের কাছে কে এসে মিলিত হলো কেলেঘাই। ঠিক আছে, এইটা হচ্ছে বি নদী, বি মানে হচ্ছে কেলেঘাই, এটা হচ্ছে এ নদী মানে কংসাবতী যাচ্ছিল। এইবার যে নদীটা বেরুলো, মানে বি কিন্তু নদীটা এতে এসে মিশে গেল। ঠিক আছে, এবার যে নদীটা বেরুলো যেটাকে আমরা সি বলছি, সেই নদীটার নাম দিচ্ছি হলদি। হলদি নদীর এরিয়া ভীষণই ছোট্ট, একটা ছোট্ট নদী, দুটো নদীর মিলিত প্রবাহ। সেই জন্য আমরা এই এ রিভারের শেষ পার্টটাকে হলদি বলছি। মানে এই রিভারটা ছিল আমাদের কংসাবতী বা কাঁসাই। এই কাঁসাইটা প্রবাহিত হয়ে যাচ্ছে কন্টিনিউ, একটা জায়গায় এসে এর সাথে কেলেঘাই জয়েন করলো। এবার কেলেঘাইয়ের জলটা নিয়ে কংসাবতীটা যে প্রবাহিত হলো, তখন আর তার নাম আমরা কংসাবতী বললাম না, তখন তার নাম আমরা কি বলছি? হলদি। তাহলে হলদি নাম নিয়ে ও কোথায় মিশলো? আমাদের হুগলি নদীতে, বঙ্গোপসাগরে নয়, হুগলি নদীতে মিশলো, যেখানে অ্যাকচুয়ালি আমাদের হলদিয়া বন্দরটা হলদি নদীর উপরে তৈরি করা আছে বলা হয়। ঠিক আছে, তাহলে কংসাবতী যখন হুগলি নদীতে মিশছে তখন তার নামটা কি হয়ে যাচ্ছে? হলদি। বাট হলদি কোনো একক নদী নয়, কেলেঘাই এসে মেশার পরে নামটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে,
দু একটা ট্রিবিউটারি রয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি 2022-এর মেন্সে মনে হয়, হ্যাঁ 2022-এ WBCS এর মেন্সে আর সেন্ট্রালের কোনো একটা, সেন্ট্রাল না পশ্চিমবঙ্গের কোনো একটা পুলিশের পরীক্ষায় এই মুন্ডেশ্বরী 2022-23-এরই পরীক্ষাতে দুটো পরীক্ষা এসেছে, একটা WBCS এসেছে, একটা কোনো পুলিশের পরীক্ষায় এসেছে। মুন্ডেশ্বরী কার ট্রিবিউটারি, ঠিক আছে। আরেকটা এসেছে কুমারী, এই কুমারী কার ট্রিবিউটারি। এই টুকটাক করে দক্ষিণবঙ্গের নদীগুলো ট্রিবিউটারি আমরা পরীক্ষাতে আসতে দেখেছি, তাই খুব বেশি ট্রিবিউটারি নেই, দু একটা যে ইম্পর্টেন্ট আছে সেগুলো এখানে যেগুলো দেওয়া আছে স্কিপ করবে না, পড়তে হবে, কারণ পরীক্ষায় আসতে দেখা গেছে। আর হলদি নদী তো আমাদের হয়েই গেল জানা, হলদি আমাদের আর উপনদী নেই। ম্যাম কেশপুরটা কোথায় ছিল? কেশপুর কোথায় বলো? কেশপুর একটা সময় মাওবাদীদের জন্য বিখ্যাত ছিল, বলো দেখি কেশপুর কোথায়, কে বলতে পারবে? ঘাটাল লোকসভা। ঘাটাল লোকসভা, রাইট, যেখান থেকে আমাদের বিখ্যাত একজন জিতেছে, তাই তো? মানে হ্যাঁ সব জায়গা থেকেই যা বিখ্যাত লোক জিতেছে। দীপক। হ্যাঁ, আর দীপক অধিকারী। তাও তো ভালো বলবো অনেক। আমাদের যাদবপুর থেকে যিনি জিতেছেন, মানে ওকে ফোন করতে পারলে আমি খুব খুশি হতাম আর কি। তার থেকে দীপক অধিকারী অনেক ভালো। আচ্ছা, বাকি এখানে ম্যাম ওনারা হচ্ছে কনস্টিটিউশন মেকার, ল মেকার। বাবা, নিজের নামের বানানটা ঠিক করে লিখতে পারে কিনা, মাধ্যমিক পাস, মানে ICSE পাস, ওর এটাই হচ্ছে যোগ্যতা। সায়নী ঘোষের, হ্যাঁ ICSE পাস, মানে মাধ্যমিক পাস। হ্যাঁ ম্যাম, আমাদের এখানে অমনি ছিল এক মাধ্যমিক পাস। মানে বিশাল এডুকেটেড। আর দেখ, এডুকেশন মানে সবার থাকে না, কালচার থাকে অনেকে, কিন্তু মানে ওদের কালচার আর মানে মুখ খুললেই খুব খারাপ হয়ে যাবে আর কি, এরকম ব্যাপার। আচ্ছা, বাদ ম্যাম সিগনেচারটা ভালো করে করতে পারে। কালচার ও বলছিলাম নিজের নামটা ঠিক করে হয়তো ভালো করে লিখতে পারে না, কনস্টিটিউশনটা লিখতে, মানে 52 পাতার কনস্টিটিউশন যদি পড়তে যায় ও উল্টে যাবে। আমাদের কপাল খারাপ যে পশ্চিমবঙ্গটা আবার এরকম হয়ে গেল। এখান থেকে যারা লক্ষ্মীর ভাতা পেয়ে সন্তুষ্ট, যে লেভেলের লোকেরা, তারা সন্তুষ্ট থাকবে, তাদের কোনো অসুবিধা হবে না, কারণ হচ্ছে তারা ঘর ছাড়া রাস্তায় দুদিন কাটাতে পারবে। যারা বড় লোক তারা বড় লোকই থাকবে, কারণ তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য এরা আবার উঠে পড়ে লাগবে, কারণ তারা প্রচুর ডোনেশন দেয়। মাঝখান থেকে আমাদের মতো মিডল ক্লাস বা এই যে স্টুডেন্ট লাইফটা পুরো ধ্বংস হলো, কারণ আমরা না রাস্তায় শুতে, হ্যাঁ ম্যাম, আর চাকরির কোনো মানে আশাটা নেই। না আমরা না রাস্তায় শুতে পারবো, না প্ল্যাটফর্মে শুতে পারবো, না রেশনের চাল খেতে পারবো, না ভিক্ষা করে খেতে পারবো। আমাদের দরকার চাকরি। ফলে আমাদের মতো এই জেনারেশন বা স্টুডেন্ট জেনারেশন বা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি যারা আমরা চাকরি করে খাই, তাদের পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে। মানে কি যে হলো, মানে এই রেজাল্ট যে হলো, ওরা নিজেরাও না তারা এক্সপেক্ট করেনি যে এত সুন্দরভাবে আমরা চুরিটা করতে পারবো। মানে ডায়মন্ড হারবার থেকে যে অভিষেক জিতেছে, অত লক্ষ ভোটার ডায়মন্ড হারবারে অ্যাকচুয়ালি আছে কিনা খুব সন্দেহ। তারপরে কালকে তো বসিরহাটের মানে ক্লাস করাতে গেছিলাম, ওদের কাছে যা কথা শুনলাম, মানে বিশাল কথা। যাই হোক, সেগুলো রেকর্ডিং ক্লাসে বলা উচিত না। আচ্ছা, বাকি যে গুলো রয়েছে আমাদের নদীগুলো দেখো, মোটামুটি এখানে উৎস দু একটার পতনস্থল, দু একটা করে আমাদের যেগুলো দেওয়া আছে ট্রিবিউটারি, এগুলো পড়ে নেবে, খুব একটা বেশি এগুলো ইম্পর্টেন্ট নয়, বাট এগুলো একটু পড়ে রেখো, কারণ উৎসগুলো পরীক্ষাতে দু একবার এসেছে। আচ্ছা, এছাড়া চলে আসে আমাদের সুন্দরবনের বেশ কিছু নদী রয়েছে। তো সুন্দরবনের নদীগুলোর ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তারা টাইডাল ফেড, মানে জোয়ারের জলে পুষ্ট নদী। যেমন হচ্ছে মাতলাতে যখন জোয়ার আসে তখনই জল থাকে, বাদ বাকি সময় শুষ্ক হয়ে যায়। সেই জন্য এই নদীগুলোর পাড়ের ভাঙন সব থেকে বেশি হয়, কারণ এর দুটো পাড়ই আমাদের প্রাকৃতিক ওই পলিমাটি জমে বাঁধ দেখা যায়। এদের সুন্দরবনে কোনো নদীর তীরে কোনো কংক্রিটের বাঁধ নেই। তো নদীগুলোর নাম মনে রাখাটা বাধ্যতামূলক, খুব প্রশ্ন আসে। মাতলা, ইছামতি, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, সপ্তমুখী, পিয়ালি, ঠাকুরান, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলোর মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এগুলো জোয়ারের জলে পুষ্ট, মানে টাইডাল ফেড, আর এগুলো ম্যাক্সিমামই ভাগীরথী হুগলি বা হুগলি শাখা নদী, ঠিক আছে, ম্যাক্সিমামই। এবং এই পার্ট থেকে
আহ, কোনো এক বছর মানে বিফোর কোভিড, যতদূর 19-এ মনে হচ্ছে একটা প্রশ্ন এসেছিল, স্টেটমেন্ট দিয়েছিল 4টে স্টেটমেন্ট, যে হুইচ ইজ দ্য রাইট ক্যারেক্টারিস্টিক্স অফ সুন্দরবন রিভার। তো সেখানে এরকম অপশন দিয়ে দিয়েছিল যে দে আর মেনলি ডিস্ট্রিবিউটরি অফ হুগলি রিভার, দে আর টাইডাল ফেড, এবং 4টে নদীর অপশন দিয়েছিল, এগুলো হচ্ছে মেন আমাদের সুন্দরবনের। তো কোন স্টেটমেন্টটা নট কারেক্ট এরকম মনে হয় লিখতে দিয়েছিল, ঠিক আছে। মানে এটা WBCS এর প্রিলিমিনারিতে প্রশ্নটা এসেছিল, এটুকু মনে আছে। মেন্সে নয়, প্রিলিমিনারিতে এসেছিল, বাট স্টেটমেন্ট ওয়াইজ এরকম প্রশ্ন এসেছিল। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো থেকে 3টে পয়েন্টে মনে রাখবে যে সুন্দরবনের ম্যাক্সিমাম নদী হুগলি নদীর শাখা নদী, তারা টাইডাল ফেড, তাদের দুই পাশে কোনো কংক্রিটের বাঁধ নেই, প্রাকৃতিক ড্যাম আছে, আর নদীগুলো যে কটা উদাহরণ দেওয়া আছে এগুলো পড়বে। তো এই গেল আমাদের প্রথম বা মেন গঙ্গার ট্রিবিউটারি গুলো। ট্রিবিউটারি মানে দেখো যেগুলো আমরা আইডেন্টিফাই করেছিলাম, এই যে দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, ময়ূরাক্ষী, অজয়, হলদি, এগুলো। আচ্ছা, বাকি শাখা নদী যেগুলো থাকলো মানে ইছামতি, চূর্ণী, জলঙ্গি, মাথাভাঙা, এগুলোর আমি নোটটা দিয়ে দেবো, কারণ এগুলোর খুব ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স নেই, ওই কোথা থেকে উৎস হয়েছে আর মোটামুটি কোথায় গিয়ে মিশেছে। এবার মেশাটা তো সবই গঙ্গা মানে ভাগীরথী বা হুগলিতে, জায়গাগুলোর নামগুলো ইম্পর্টেন্ট, মানে নদী তো আলাদা কিছু নেই। ভাগীরথী গঙ্গা ট্রিবিউটারি মানে হয় ভাগীরথীতে গিয়ে মিশেছে, নাহলে হুগলিতে গিয়ে মিশেছে, পার্টিকুলার কোন জায়গাগুলোতে গিয়ে মিশেছে সেটা থাকবে, আর 2-1 যদি ট্রিবিউটারি থাকে সেগুলো পড়ে নেবে। এই টোটালটা গেল আমাদের পশ্চিমবঙ্গের রিভার। পশ্চিমবঙ্গের রিভার কিন্তু এই আমাদের ইছামতি আর সুন্দরবনের ইছামতি তো আলাদা নদী নাকি? আর একটু জোরে বল না রে, শুনতে পেলাম না। হ্যাঁ ম্যাম, এই গঙ্গার যে শাখা নদী ইছামতি আর সুন্দরবনের যে টাইডাল নদী ইছামতি, দুটো আলাদা তো? একই গঙ্গার শাখা নদী ইছামতিটাই উত্তর 24 পরগনা হয়ে উত্তর 24 পরগনা ক্রস করে, মানে যেটা বসিরহাট ক্রস করে সুন্দরবন যায় ওই দিকে সুন্দরবনে গেছে, ঠিক আছে। এই যে দেখ, মানে দক্ষিণ 24 পরগনারও সুন্দরবন আছে, আর দক্ষিণ 24 পরগনা তো পুরোটাই সুন্দরবন, আর উত্তর 24 পরগনার এই পোর্শনটা হচ্ছে সুন্দরবন। মানে ইছামতি থেকে নৌকা করে তুই সুন্দরবন চলে যেতে পারিস, এবং গোলপাতার যে জঙ্গলটা আছে ওটা হেঁটে হেঁটে সুন্দরবন চলে যাওয়া যায়, ওখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। যেমন ওখান হিঙ্গলগঞ্জ অ্যাকচুয়ালি উত্তর 24 পরগনায় পড়ে, কিন্তু হিঙ্গলগঞ্জ ক্রস করলেই আবার সুন্দরবন, যেটা দক্ষিণ 24 পরগনায় বলে, যেটা আমাদের ম্যাম হিঙ্গলগঞ্জ থেকে তো অনেক দূরে ম্যাম, টাকিতে তো ইছামতি নদীটা। হিঙ্গলগঞ্জ থেকে অনেক, ইছামতি নদীতে হিঙ্গলগঞ্জের কথা বলছি না, আমি বলছি যে হিঙ্গলগঞ্জটা যেমন আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্টে সরি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে পড়ে, কিন্তু হিঙ্গলগঞ্জ থেকে আবার সুন্দরবন যাওয়া যায়, যেটা আবার দক্ষিণ 24 পরগনা হয়ে যায়, ঠিক আছে। মানে হিঙ্গলগঞ্জ যেতে গেলে বসিরহাট থেকে নদী টদী পেরিয়ে হিঙ্গলগঞ্জ যাওয়া যায়, ঠিক আছে, কারণ ওখানে আমাদের একটা কলিগের পোস্টিং আছে, বা আমিও ঘুরতেও গেছি, যাওয়া যায়, কিন্তু ওটাও নট 24 পরগনা। বাট হিঙ্গলগঞ্জ থেকে আবার রাস্তা আছে যেটা তুই সুন্দরবন চলে যাবি, যেটা তখন আবার দক্ষিণ 24 পরগনায় ঢুকে যাবি। তো যেই নদীটা ম্যাম আমার বাড়ি সন্দেশখালী ম্যাম। সন্দেশখালী, এই বেঁচে আছিস ঠিকঠাক করে? খালি মারামারি হচ্ছে। হ্যাঁ, এখন এখন তো বাড়ি থেকে রাত্রে বেরোনো যায় না, কারণ এক নেতার সম্পর্কে আগেরবার বলেছিলাম ছাপ্পা মেরেছিল, ভেবেছিলাম এবার জিতে যাবে, ওই জন্য ভোট কেন্দ্রে বলেছিলাম আসতে লজ্জা পাচ্ছে, না হয়তো CRPF এর ভয় পাচ্ছে, ওখানে গিয়ে পালকি করে নিয়ে আসতে। এই কথাগুলো অনেকেই শুনেছিল, এইবার ওরা জিতে গেছে, এবার বাড়ি থেকে বেরোনো আমার বন্ধ, ব্যাস হয়ে গেছে। রাত্রে বিশেষ করে। আর এমনি তোদের সবাইকে ভোট দিতে যেতে দেয়? নেতার বাড়ি আবার আমার ঘরের পেছনে। ও বাবা, এমনি তোদের আমার এই বয়সে আমি দুবার ম্যাম, আমার এই 25 বছর কমপ্লিট হলো, আমি দুবার ভোট দিয়েছি। মানে আমার বাড়িতে আয়া ছিল, ওর বাড়িও ছিল কুলপি, যে আমার বাচ্চাদের দেখাশোনা করে। তো ও বলছে যে দিদি আমাদের বাড়িতে যদি 5 জন মেম্বার থাকে, বলে দিই যে 2 জন যাবি, 3 জন কিন্তু যাবি না, গেলে কিন্তু লাশ পড়ে যাবে, এরকম। মানে বলে আমরা সবাই কোনোদিনই ভোট দিতে যেতে পারি না। ওর বাড়ি ছিল কুলপি। ম্যাম ওই যে ভোটের আগের দিন থেকে আসতো, আর বলে যেত বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, কেন বেকার যাবেন, ওখানে গিয়েও যা হবে, না গিয়েও তাই হবে। ঠিক এরকম কথা ওদেরও বলতো। এবছর তো বলে গিয়েছিল, মানে যেদিন
ভোটে হয় তার আগের দিন রাত্রে এসেছিল বাড়িতে, সব বাড়িতে এসেছিল, হ্যাঁ। বলছে এখনো তো 4 বছর আছি, সুতরাং কেউ কিছু করতে পারবে না, তো আমাদের দেখবে। এরকম সত্যি ও ও বলে গিয়েছে এখনো 4 বছর আছি, মানে কোনো কিছু বাড়া। এবং ওদের বলেছে যে কেউ বাইরে যাবি থাকবি না, কিন্তু ভোটে দুদিন আগে চলে আসবি। মানে ও ভোটে দুদিন আগে ছুটি নিয়ে আমার এখান থেকে চলে গেছিল, বলে বাইরে থাকলেই কিন্তু আমরা কাউন্টিং করে নেবো তোরা কে কে বাইরে আছিস না আছিস। তো ওই জন্য বলছে আমি ভোট তো দিতে পারবো না, কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে। ওর বাড়ি কুলপি, আবার তারপরে আবার এসেছে, ঠিক আছে। তো এরকম। তো আমাদের যে বসিরহাট, ম্যাডাম হ্যাঁ হ্যাঁ শুনছি, দাঁড়া, বসিরহাট বনগা থেকে আমার ইচ্ছামতি নদীটা দেখি, ওটাই কিন্তু গঙ্গার শাখা নদী, যেটা সুন্দরবন অঞ্চলের, মানে ওটা সাউথ 24, মানে উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকার নদী। হ্যাঁ এবার বল। বলছি আমার একটা বন্ধুর বাবা ডায়মন্ড হারবারে পোস্টিং ছিল, ওর বাবা টিচার। ওর ওনার মুখে যা শুনেছি হ্যাঁ। আমি এটা বলার না, ঠিক আছে, এখানে বলা যাবে না সেগুলো। হ্যাঁ, তাই বলছি যে ভোট কি হয়েছে, ভোট কি হয়েছে? অসম্ভব আমাদের অসম্ভব। এখানেও কিন্তু ম্যাম ঠিকঠাক ভাবে হয়নি ম্যাম। কোথায় ঠিকঠাক ভাবে হয়নি? কালকে আমি বসিরহাটের ওদিকে ক্লাসে, কালকে তো ট্রেনের প্রচন্ড গন্ডগোল। তো আমি মানে গেছিলাম ওদের ওই বসিরহাট ঠিক নয়, মানে বারাসাতটা ক্রস করে ওখানে একটা ক্লাস নিতে গেছিলাম। তো ওখান থেকে বসিরহাট থেকে প্রচুর স্টুডেন্ট এসছে। তো ওরাও যা কথাগুলো বললো, মানে সেগুলো মানে সর্বসম্মুখে বলার মতো না, কিন্তু এই ঘটনাগুলো সত্যিই হয়েছে, কোথাওই ভোট হয়নি। আচ্ছা, এখানে জলঙ্গি নদীটা আঁকা আছে দেখতে পাচ্ছি, দেখ, যে একজন বললি, ওই কে বললি রে, আছিস তো? দেখ এটা, হ্যাঁ আমি বলেছি, হ্যাঁ আমি বলেছি, হ্যাঁ দেখ, হ্যাঁ। এই যে যেটা বলছিলি পদ্মা থেকে, মানে যেটা ভাগ হয়ে মানে পদ্মা হয়ে চলে যাচ্ছে, এই যে ওখান থেকে সোর্স হয়ে, মানে গঙ্গার ওই পাটটা থেকে সোর্স হয়ে এই এসে ভাগীরথীতে মিশেছে। এই হচ্ছে জলঙ্গির উপনদী। এই জলঙ্গির উপনদী বলছে, জলঙ্গির গতিপথ, মানে এই মেন গঙ্গাটা হ্যাঁ ম্যাডাম। আমাদের কিছুটা অংশ পদ্মা, যদিও এখানে পদ্মাটা যায়নি, মানে দেখ পদ্মাটা এখান থেকে শুরু, এইখান থেকে হয়ে এইভাবে নেমে এখানে এসে মিশেছে, জলঙ্গিটা চোখ। হ্যাঁ 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 ম্যাডাম, এরকম এসছে, কিন্তু খুব খুব আঁকা বাঁকা ম্যাডাম, এই খুব নদীটা আঁকাবাঁকা। এত আঁকা বাঁকা, শুধু বুঝতে হবে, খুব আঁকা বাঁকা, মানে এত আঁকা মানে নদী দেখিনি এরকম। খুব আঁকা বাঁকা। এবং আর ম্যাডাম আপনাকে একটা, মুর্শিদাবাদ নদীয়াতে যত হ্যাঁ, নদী ছিল একটা সময়, মানে দেখবি এর পরে যখন ফিজিক্যাল পার্ট পড়াবো, তারা এতটাই আঁকা বাঁকা ছিল যে প্রচুর ক্যানেল ছিল, যেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এবং ওখানে একটা অশুকুরাকৃতির হ্রদ তৈরি হ্যাঁ হয়েছে মুর্শিদাবাদের মতিঝিলের কাছে। হ্যাঁ বল। ম্যাডাম আমার এখানে হুগলিতে প্রচুর অশ্বঘাত দিঘির হ্রদ আছে এই দিকটায়, মানে আমাদের এই সাইডে কালনা হ্যাঁ নবদ্বীপ এই সাইডে। হ্যাঁ বলছি আপনাদের বাড়ির আগে, মানে আপনি তো দমদম থাকেন, হ্যাঁ দমদমের আগে যখন নাকি ট্রেনটা বেলঘরিয়া থেকে দমদমের দিকে যাচ্ছে, তখন একটা দেখবেন খাল মতো পড়ে, হ্যাঁ। মানে ওই সাঁকো মতো থাকে ছোট, হুম। ওই খালটা আপনি যদি পুরোটা লক্ষ্য করেন, ওই খালটা আপনার সেই দমদম হনুমান মন্দিরের যে পাশ দিয়ে যে হ্যাঁ খালটা যাচ্ছে, ওই খালটাই কিন্তু। হ্যাঁ ওইটা গিয়ে আপনার কেষ্টপুরের বাগের খাল, কেষ্টপুরের বাগের খাল হয়ে যখন ওটা নিউ টাউন হয়ে এটা যখন ঢুকছে হ্যাঁ। ওই সন্দেশখালির দিকে, ওটাই কিন্তু কালিন্দী নদী, সন্দেশখালি যে নদীটা পার হয় ওইটাই কিন্তু নদী। তাহলে বলুন একটা খাল থেকে কত বড় একটা নদীর সৃষ্টি হতে ওই পারে। জন্যই তো ওই মানে কলকাতার খালটাতে যত খাল আছে ওইরকম। ওই খালটাতে নৌকা চালানোর কথা হয়েছিল, মানে চলেও ছিল কিছুদিন। মানে আমাদের এখানে যে এয়ারপোর্ট ক্রস করে যে কেষ্টপুর থেকে বাস স্টপটা আছে, ওই কেষ্টপুর থেকে ওই হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। খালটা দিয়ে বেশ, মানে আমার দেখা 6 মাস মতো নৌকা চলেছিল। মানে আমাদের এখানে একটা অসুবিধা হচ্ছে, 1 মিনিট দ্বারা, আমাদের আছে টপিকের ক্লাসটা শেষ, তো রেকর্ডিংটা একটু বন্ধ করি 1 মিনিট।